নমস্কার, আমি সুচরিতা, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা বিভিন্ন সেলিব্রিটিদেরকে আপনাদের সঙ্গে সামনে নিয়ে আসি, সিনেমার আড্ডা, কখনো নাটকের আড্ডা, বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু আজকে আমার সঙ্গে যে রয়েছেন আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, তার কোন পরিচয়টাকে আগে বলবো? তিনি একাধারে পরিচালক, তিনি একাধারে কম্পোজার, গায়ক, নায়ক, সব কিছুই। আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন দত্ত। TV9 বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। অঞ্জনদা, প্রথমেই জিজ্ঞেস করতে হয় যে দেরি হয়ে গেছে, আজকে আমাদের ইন্টারভিউটা শুরু হতে একটু দেরি হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে কোত্থেকে আসছেন? আমি কাল অনেক রাত্রিরে, অ্যাকচুয়ালি আজকেই ভোর রাত্রিরে আই কেম ব্যাক ফ্রম গোয়া, বম্বে, কলকাতা। আমি ওই ইফি ফেস্টিভ্যালটা গিয়েছিলাম। আমি যে ছবিটা প্রডিউস করেছি, যেটা নীল দত্ত আমার পুত্র ডিরেক্ট, ওরা তো তৈরি করেছে, ওটা ওখানে ছিল। তো ওটা দেখানো হলো, খুবই ভালো, ভেরি গুড রেসপন্স। এবং সেই জন্য একটা দিন আমরা এক্সট্রা থেকে গেলাম, বিকজ দেয়ার ওয়াজ লট অফ প্রেস কনফারেন্স আর এগুলো হচ্ছিল বলে। সো আমরা ডিরেক্ট ফ্লাইটটা নিতে পারলাম না। আমি জানি এখানে একটা হচ্ছে, দিয়ে পৌঁছে বাড়ি গিয়ে তারপর এখানে যে গাড়িটা পৌঁছবে তুলতে, সে হারিয়ে গেছে, রাস্তা ঘুরিয়ে গেছে, কোথায় গেছে, করতে করতে দেরি হয়ে গেল। তো পার্ক স্ট্রিটে জ্যাম। এটা নীলের প্রথম ডেবিউ ছবি, সেটা নিয়ে একটু না জিজ্ঞেস করলে দর্শকরা হয়তো ভাববে যে সাংবাদিক কেন জিজ্ঞেস করলো না। যদি একটু বলো যে কেমন, মানে তোমার কেমন লাগলো দেখে, কারণ নীলের এটা প্রথম কাজ অ্যাজ এ ডিরেক্টর। আমি তো এখন নিজেই প্রডিউস করছি আমার ছবি। আমি চালচিত্র এখন নিজেই করেছিলাম। তো আমি যখন ও বললো আমি একটা ছবি করবো, আমি তো লেখো, তো ওরা চারজন মিলে লিখলো, 1 বছর ধরে লিখেছিল। ওটা মজার বিয়ে বাড়ির ডেস্টিনেশন ওয়েডিং, একটা প্রেমের গল্প, যেটা মানে বিয়ে বাড়ির গল্প, বাঙালি বিয়ে বাড়ির যেমন তামঝাম হয়, বন্ধুরা গেছে সবাই মিলে ডেস্টিনেশন ওয়েডিং করতে কুচবিহারে, সেখানে গিয়ে আন্ডার দ্য মানে সারফেস অফ মজা, ফান, হইচই, খাওয়া দাওয়া, এটা ওটা সেটা, তলায় আমাদের যা ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সোসাইটির ভেতরে যে ট্যাবুসগুলো আছে সেগুলো এক্সপোজড হয়ে যায়। সেইটা নিয়ে আর কি, খুব ইন্টেলিজেন্ট একটা ছবি, খুব মজার ছবি, উইচ ইজ একটা ক্রসওভার টাইপ। ওর ইংরেজি আছে, তা আছে, হিন্দি আছে। মানে এটা কি আমরা অঞ্জন দত্তের যে ঘরানার ছবি দেখি, তার সঙ্গে কি অনেকটাই মিল রয়েছে? সেই ঘরানার ছবি বলে কিছুটা, আই উইল সে ইট ইজ আ লট অফ ইনফ্লুয়েন্স। ও খুব পপুলার সিনেমা দেখে বড় হয়েছে। হি ইজ এ গ্রেট ফ্যান অফ ফারহান, জোয়া, মানিরত্নম, এদের ফ্যান। বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো আ ফ্যান অফ ইন্টেলিজেন্ট সিনেমা। অপর্ণা সেনের মিউজিক করেছে, কৌশিক গাঙ্গুলির মিউজিক করেছে, অনেক বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছে, মিউজিক করেছে। সো ও মনে করে দ্যাট পপুলার জায়গা থেকেও একটা সিরিয়াস জিনিস বলা যায়। তো ও যখন স্ক্রিপ্টটা লিখলো, আই ফাউন্ড ইট ভেরি নাইস। আমার খুব এক্সাইটিং লাগলো। আনাদার, ইউ হ্যাভ 2 অপশনস। ওয়ান ইজ, তুমি তোমার মতো করে যদি ছবিটা করতে চাও, তোমাকে খুব টাকা আমি দিতে পারবো না, বাট উই সোল্ড চালচিত্র একটা টাকা, প্লাস আমরা তো গান করে একটা ভালো টাকাই রোজগার করি, সেখান থেকে আমরা বাঁচিয়ে রাখি। তাহলে আই উইল গিভ ইউ ফুল ফ্রিডম। তোমার মতন করে তুমি করবে, তোমাদের মতন করে, বিকজ ও আর ওর বন্ধুরা মিলে করছিল। অ্যান্ড অর ইউ ক্যান পিচ ইট টু আ বিগার প্রডিউসার, সেটা তুমি দেখো। মানে সেখানে ইন্টারফিয়ারেন্স থাকতেও পারে, কিন্তু আমি ইন্টারফিয়ার করবো না। তো তখনও বললো, তাহলে আমি নতুন, আমি না, হ্যাঁ আমিও নতুনদের, তুমি নতুন ফেস নিতে চাইলে না, আই হ্যাভ নো অপশন, আই হ্যাভ নো প্রবলেম। সো আমি শুধু চেক লিখে দিয়েছি, আর কিছুই করিনি। আমি খুব কম ছবিতে অভিনয় করেছি, কিন্তু আমার সময়কার যে মেইন স্ট্রিম সিনেমার সঙ্গে, বাংলা সিনেমার সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারিনি, না আমার চেহারা ছবি সেরকম ছিল। সো আমি খুব হ্যান্ডফুল অফ ডিরেক্টরসদের সঙ্গে কাজ করেছি। মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, পরবর্তীকালে অপর্ণা সেন, নবেন্দু চ্যাটার্জি, গৌতম ঘোষ, মোটামুটি এরকম। এবং যখন আমি ছবি করতে এসেছি, নিজে ছবি করতে আরম্ভ করলাম, ঠিক করলাম তাহলে আমি ছবি করি, বিকজ আমি তো অভিনয় দিয়ে আমার হচ্ছে না। তখন আমি নিজের মতন করে ছবি করতে আরম্ভ করি। আমার সঙ্গে 3 জন অ্যাসিস্ট্যান্ট যারা এসেছে, প্রথম ছিল প্রতিম দাশগুপ্ত, তারপরে হলো মৈনাক ভৌমিক 2টো ছবি,
তারপরে শ্রী মুখার্জি, তারা ডিরেক্টর হয়ে গেল। তারা মনে করলো, তারাও পপুলার সিনেমাতে বিশ্বাস করে, অ্যান্ড আমিও বিশ্বাস করি। আমিও মনে করি যে পপুলার সিনেমা থেকে ভালো ছবি হয়। আমি হলিউড থেকে বড় হয়েছি, সো আই নো দ্যাট পপুলার সিনেমা ক্যান গিভ ইউ গ্রেট সিনেমা। মানে আমি ফ্রান্সোয়া ট্রুফোরও ভক্ত, আমি হিচককেরও ভক্ত, আমি সত্যজিৎ রায়েরও ভক্ত, আমি সবাইকারই ভক্ত। নাও ইউ ক্যান মেক। তো আমি, ওরা মনে করলো আমি ভালো অভিনয় করি। যখন এই চেঞ্জটা এলো, ওরা সব ডিরেকশনটা নিয়ে এলো পরবর্তীকালে কমলেশ্বর, তারপরে এরা যারা এলো, এরা মনে করলো যে অনিল দত্ত ভালো অভিনয় করে। তখন ওর বয়স হয়ে গেছে, সো দে ক্যাপ্ট কাস্টিং কিছু কিছু। কিন্তু আই হ্যাভ বিন চুজি, সো আমার এখন আমি বেশ কয়েকটা ছবি করলাম, ছবিগুলো খুব নাম করলো, ভালো ব্যবসাও করলো, অ্যাওয়ার্ডও পেলো। পরে একটা পয়েন্টের পর আমি দেখছি যে আমি যে ছবি করছি সেই ছবির দর্শক, আমি ডিরেক্টর হিসেবে যেসব ছবি করছি সেই ছবির দর্শক খুব একটা পশ্চিমবঙ্গে আর নেই, তারা মাইগ্রেট করে চলে গেছে। মানে ওটিটিতে যত দর্শক দেখছে আমার ছবি, অ্যামাজনে যত, আমি আর রফিরে অ্যামাজনে যত লোক দেখেছে, ফাইনালি ভালোবাসা অ্যামাজনে যত লোক দেখেছে এবং যে টাকায় বিক্রি হয়েছে, সেটা হল থেকে ইমিডিয়েটলি তোলা আমার পক্ষে সম্ভব নয়। সো দেয়ার বাই আমি ওটিটি রাইটসের ওপর ডিপেন্ড করে বা স্যাটেলাইট রাইটসের ওপর ডিপেন্ড করে, যেখানে যেটা প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছবে তারা দেখবে, জানি দেখবে, হলে এসে ভিড় করে কলকাতা যত্ন দেখবে, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই বা আমেরিকা বা লন্ডনে যে বাঙালি আছে তারা বেশি দেখবে। সো আমার কাছে বিগার প্ল্যাটফর্ম ইজ হইচই, সোনি লিভ, যারা বাংলা সিনেমা নিচ্ছে। সো দেয়ার বাই আমার মনে হয় দ্যাট, সো আমি তো এটা করছি, সো আমার মনে হয় নাও ইটস দ্য টাইম ফর মি টু এনকারেজ ইয়াং পিপল টু মেক ফিল্মস। প্রথম হয়তো নীল আমার পুত্র বলে, বাট আমি যত না ছবি করব, আই উড ওয়ান্ট টু এনকারেজ অ্যান্ড প্রডিউস ইয়াং পিপলস ফিল্ম। অন্যদের ছবি হয়তো সেটা 1 কোটি টাকার ছবি হবে না, একটু কম টাকার ছবি হবে, 2 কোটি টাকার ছবি হবে না, একটু কম টাকার ছবি হবে, কিন্তু সেগুলো ইন্টারেস্টিং ছবি যদি হয় আমি করতে রাজি আছি। সপ্তর্ষির ছবিটা করা দেরি হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা স্পার্ক করবে না কেন অঞ্জন দত্ত নিতে রাজি হলো ছবিটা? আমি ভীষণভাবে চুজি। পরবর্তীকালেও যখন আমি তো হিসেব করছিলাম, গতকাল আই থিঙ্ক আর সঙ্গে একটা বসে সুধীর মিশ্রা না এই একটা, আই ডোন্ট নো কার সঙ্গে একটা বসে, বম্বে একজন ফিল্ম মেকার, অনেকদিনের পুরনো বন্ধু, দেখা হলো। ওরা মনে করে আমি ভালো একটা, তো হিন্দিতেও কাজ এসছে আমার কয়েকটা, আমি করিনি, যদি আমি হিন্দি ভালো বলতে পারি না। আমি অপর্ণা সেন জোর করে সারি রাতে করালো আমাকে, আমি সুধীর মিশ্রার একটা ছবিতে আমি করেছি। আমি হিন্দি বলতে পারি, যেটা আমি বলতে পারি না, আমি নট কমফোর্টেবল। ইংরেজিতে আমি করতে রাজি আছি, ইংরেজিতে করেওছি। সো আমি খুব চুজি অ্যাবাউট, বিকজ আমার যেটা পছন্দ হচ্ছে না শুধু টাকার জন্য আমি করব না, আমি ওন্ট ডু ইট। এবং যে কারণে আমি গান করতে যাই, মানে সবটা তো আমি যদি ছবি করে না ভালো আর ডিসেন্ট রোজগার না করতে পারি, তাহলে গান করে রোজগার করবো। গান যখন আবার আমায় ভালো শোজ আমার পাচ্ছি না, তখন আমি আবার ছবি করব। সপ্তর্ষ যখন এলো আমার কাছে আইডিয়াটা নিয়ে, আমি তখন বললাম দেখো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কিন্তু কিছু কিছু পয়েন্টস আমার মনে হচ্ছে এগুলো একটু যদি পাল্টানো যায়, একটু যদি বদলানো যায়। ইট ইজ নট ইন্টারফিয়ারেন্স, ইটস ফর দ্য ইমপ্রুভমেন্ট। তুমি যেটা করতে চাইছো তুমি তোমার মতন করে করো, তুমি আর এটা করলে ছবি চলবে, ওটা করলে ছবি চলবে, এটা কেউ বলতে পারে না। ইট ইজ এ গ্যাম্বল, ইট ইজ এ বিজনেস, বাট ইট ইজ ফাইনালি তোমার যেটা ভালো লাগছে সেটা দরকার করতে। তুমি যেটা বিশ্বাস করছো, যে আমি এটা বিশ্বাস করছি এই ছবিটা আমার ভাল লাগছে এবং দর্শক দেখবে, এইটা যতক্ষণ না তোমার মনে হচ্ছে আজ এটা করলি তাহলে এটা শিবুদার ছবিতে তো এইটাতে লাগছিল তাই চলেছে, শ্রীদার ছবিতে তো ওইটা ছিল তাই চলেছে, আরে ভাই ওদের ওটা চলেছে, ওদের ওটা মনে হয়েছে ওরা করেছে। তুমি তোমার মতো করে করো, তুমি তোমার জায়গা থেকে করো।
আমি আর অপর্ণা সেন যখন পরমব্রত ছবিটা করেছি, আমরা ওকে সাজেস্ট করেছি। আমারও অনেক পাকা ডিরেক্টর অনেক দিন ধরেই কাজ করছে, কিন্তু আমরা সাজেস্ট করেছি। ও কিছু সাজেশন নিয়েছে, কিছু বলেছে না তোমরা এগুলো আমার ওপর ছেড়ে দাও, আমরা ছেড়ে দিয়েছি। সো এখানেও ও কিছু সাজেশন আমার কাছ থেকে নিয়েছে, মমতার কাছ থেকে কিছু কিছু সাজেশন নিয়েছে। এটা এক্সপিরিয়েন্সের সাজেশন, এটা ইন্টারফিয়ারেন্সের সাজেশন নয় যে আমি এটা করবো না, আমার এটা করতে হবে না, আমি এটা আবার ক্লোজ আপ নাও বা করো, এইসব আমরা নট ইন্টারেস্টেড। ছবিটা যাতে ভালো হয়, এবং সপ্তস্ব সেটা মেনে নিয়েছে। দুজনেরই আমাদের মনে হয়েছে বেনারস কাশির ব্যাকগ্রাউন্ডটা কিরকম একটা লাগছে, মানে কাশি একটা, তখন কাশিতে গিয়ে একটা ধর্মীয় জায়গায় যেতে হবে তোকে, মানে তুমি কাশির ওপর ব্যাকগ্রাউন্ডে করে পুরো জাস্ট ট্যুরিস্টিক ব্যাকগ্রাউন্ডে তো হবে না, তোমাকে কোথাও গিয়ে একটা কানেকশন টু স্পিরিচুয়ালিটি এগুলো না রাখলে না এটা হবে। তারপর কাশি গেল ভেসে, কাশি গেছে ভেসে, কিছু যাওয়া যাচ্ছে না কাশিতে, আমি বললাম বাঁচা গেছে। না আপনি তো খালি আবার দার্জিলিংয়ে পাঠিয়ে দেবেন। না 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 আমি দার্জিলিংয়ে পাঠাবো না তোমাকে, তুমি কেন, দার্জিলিংয়ে তোমায় যেতে হবে না। তখনও নিজে থেকেই এসে বললো যে না আমার মনে হচ্ছে আমার এটা শান্তিনিকেতন। আমি দ্য মোমেন্ট শান্তিনিকেতন কামস ইন, বোথ অ্যান্ড মমতা আই ওয়াজ প্রিটি হ্যাপি। ও তাহলে এখানে একটু রবীন্দ্রনাথ, রবি ঠাকুরের কবিতা, একটু কালচারাল জায়গায় আমরা যেতে পারছি। তো দ্য হোল থিং বিকামস একটু অন্য একটা সিচুয়েশন। অফকোর্স এর মধ্যে একটা স্পিরিচুয়ালিটিরও ব্যাপারও আছে, কিন্তু একটা পুরনো প্রেম ভেঙে গেছে। একটা পুলিশে চাকরি করে একটা লোক, যে সারাক্ষণ শুধু ভায়োলেন্ট একটা এনকাউন্টার করে কাটিয়েছে, সে কিছু হয়নি, তার বিয়ে থা, সে তার পুরনো প্রেমিক মমতা যেটা করছে, তার বর মারা গেছে, খবর পেয়েছে বর মারা গেছে, মানে খবর সে রেখেছিল না, খবরটা ওর বন্ধুই দেয়। এসব উল্টোপাল্টা লোককে গালাগালি না করে, আর পার্টিতে গিয়ে মারামারি না করে, মদ খাওয়ার এসব ফালতু জিনিস না করে তুই যা, যেটা অরিজিৎ করছে, তুই গিয়ে দেখ, ও তো বান্ধবী হয়তো চিনতে পারে যে কিছু একটা ভুলভাল, তখন ভুল নাম নিয়ে ইতিহাসের প্রফেসর বলে গেছে, এবার অবভিয়াসলি ইতিহাস ফুল গোলাচ্ছে। এটা আমার ভালো লেগেছে যে একটা লোক একটা মিথ্যে পরিচয় নিয়ে গেছে, আরেকজনের সঙ্গে দেখা হয়, এবং এবার আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছেও, এবং করতে করতে তো পুরনো প্রেমটা আস্তে আস্তে আবার ফিরে আসছে। আমার কাছে এটা পুরনো ফেলে আসা অচিন্ত কুমার সেনগুপ্ত বা বনফুল বা এটা বা ওটা, হঠাৎ দেখা, অমুক, যতুগৃহ, ওটা ইজাজত, অনেক কিছু মাথায় আসছে। এটা খারাপ নয়, এটা ইন্টারেস্টিং হবে, আর মমতাও ফিট করে যাচ্ছে রোলটাতে। সো আমি অ্যাগ্রিড, আমরা দুজনেই অ্যাগ্রিড, অ্যান্ড তারপরে করেছি আমরা। যদি অঞ্জন দত্তের জীবনের কথা জানতে চাই, যে তার জীবনে দেরি হয়ে গেছে কোন বিষয়টা নিয়ে বলবে? আমি যেটাই করেছি এত ভালোবেসে করেছি, মন দিয়ে করেছি, খেটে করেছি, খেটেও নয়, আমার আনন্দ থেকে করেছি। গান লিখেছি, আবার রোজগার করতে হবে, চল একটা হল বুক করে 20টা গান লিখে ফেলেছি। এই 20টা গান আমি 2 বছর ধরে চালিয়েছি, ফার্স্ট অ্যালবাম আর সেকেন্ড অ্যালবাম। থার্ড অ্যালবামের সময় বলছে যে যাচ্ছে আপনি গান লিখুন, আমি লিখতে হবে, এই দুটোতে চলছিল 20টা, একটা অনুষ্ঠানও হয়ে যাচ্ছে। সো আমার না কখনো ওইভাবে আই হ্যাভ নেভার ফেল্ট দ্যাট এটা করলে এটা হতো, এটা করলে আমি বেশি ছবি করতে পারতাম, এই ছবিটা হিট করলে আমি আর একটা প্রডিউসার না। আমি যেটা করেছি সেটা ফ্লপ করেছে, দত্ত ভার্সেস দত্ত। 1 সপ্তাহ পুরো চলে, 1 সপ্তাহ কি 3 দিন, 3টে পোস্টার পড়েছিল। আমার অ্যাসিস্ট্যান্ট বলেছে, শোনো অঞ্জনদা 3টে পোস্টার পড়েছে, কিন্তু এখন কোথায় 3টে বলে, একটা প্রিয়া সিনেমার তলায় দেখা যাচ্ছে না, আর একটা কোথাও ওর বাড়ির কাছে দীপ্তি সিনেমার কাছে, আর একটা বোধ হয় শ্যামবাজারে কোনো একটা অ্যালেনের কাটলেটের দোকানের সামনে, আর কিচ্ছু নেই। আর ছবিটা একটা সত্যি মানে বৃহস্পতি রিলিজ করলো, সোমবারে পঙ্কজ লাডিয়ার আইনক্সের বললো আমার কিছু করার নেই, না লোক নেই, জানেন তো, মানে একটা লোক আমি সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দাও, হেসেও ফেলেছি, আমি কিচ্ছু করার নেই। এক্স্যাক্টলি, সুতরাং আমার কোনো রিগ্রেট নেই তাতে। আমার প্রডিউসার বলেছে দেখুন আমার কোনো, আমি তো, আর প্রডিউসারকে যখন আমি বলছি কী হলো, এত ভালো একটা ছবি করবো আপনার জন্য কেটে কুটে, এটা আমি দেখুন আমি জীবনে 12টা অপারেশন, 10-12টা অপারেশন করি, এই টাকাটা আমি তুলে ফেলবো, এই কথাটা যে বলে, তাহলে আমি কী বলবো? আমি ঠিক আছে আপনি ডাক্তারি করুন, তাহলে আমার চলুন যান। কিন্তু পরের লোকে এত দেখি ভালো বলেছে, সো আমার ওইটা সামহাও নেই, আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিয়ার অর দ্যাট ক্রাইসিস
ছবি চলেনি পরে আবার একটা এসে যাবে, ডেফিনেটলি এসে যাবে। সো আমি না সামহাও আই নেভার ফেল্ট রিগ্রেট। সবাই আপনাকে একটা প্রশ্ন করে যে কলকাতা, দার্জিলিং, কিন্তু এই দুটো শহর বাদ দিয়ে আর কোন শহর আছে যেটা আপনাকে খুব টানে বা আপনার ইচ্ছে আছে যে এটাকে এক্সপ্লোর করা বা এই শহরটাকে সিনেমায় দেখাবেন বা আপনি ওটাকে সুন্দর করে দর্শকদের সামনে আনবেন? সিনেমায় দেখানোর জন্য আমার বা আপনার আপনার ব্যক্তিগত পছন্দের জায়গা। I would say definitely Turkey. Turkey is a fantastic place. আমার খুব পছন্দের জায়গা টার্কি। I love it. মানে আমার মনে হয় ইস্ট ওয়েস্ট মিট করে ওখানে, অ্যান্ড ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। আমি যদি পারি কোনোদিন টার্কিতে গিয়ে একটা বাংলা ছবি করতে, আই উড লাভ টু ডু ইট। মানে মানে আমি তো আমেরিকায় গিয়ে ছবি করেছি, আমি তো লন্ডনে গিয়েও ছবি করেছি, সেখানে যে সান ফ্রান্সিসকো বললো ওখান থেকে সে পাঠ করেছে, আবার তাকে ধরে নিয়ে এসেছি। সো আইভ ডান মেনি থিং। লন্ডন ইজ বিউটিফুল। হ্যাঁ, বলতে মনে লন্ডন আমার কাছে কলকাতার মতো ফ্যান্টাস্টিক একটা শহর। মানে ওই কসমোপলিটন নেচার, এদিকে মানে ভর্তি হয়ে গেছে সাহেবরা কেমন চোরের মতো ঘুরে বেড়ায় কিছু কিছু জায়গায়, কালোরা নিয়েছে, পাঞ্জাবিরা একটু চালাচ্ছে। বিউটিফুল সিটি। লন্ডন আমার খুব ভালো। আচ্ছা, একদম আমরা আমাদের ইন্টারভিউ শেষের দিকে চলে এসেছি। আমরা জানি যে বাদল সরকার, তার তো জন্ম শতবর্ষ চলছে। আপনার জীবনের সঙ্গে তিনি কিভাবে কানেক্টেড? আমার যখন 19 বছর বয়স, তখন কেয়াটা বললো বাদল সরকার অভিনয় শেখায়। তো আমি তো, আমাকে বাবা FTI পাঠাবে না, কিছুতেই পাঠাবে না। তো হয় এই পড়ো LLB, ব্যারিস্ট্রি যাও পড়ো, বা বারাট ল, নাহলে যাও ইংরেজি করো। তো আমি ইংরেজি পড়বো। তখন আমি গেছিলাম বাদল সরকারের কাছে যে আমাকে শেখান, অ্যাক্টিং শেখান। চেহারাটা দেখে ভালো লেগেছিল। অনেকেই বলে যে ও গেছে ইনস্টিটিউটে ওয়ার্কশপ টর্কশপ করিয়েছে। তা উনি তখন প্রথমে একটু কিরম কি এবার পাকাটা এসছে। তারপরে হি লাইকড মি। আমার একটা পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা ছিল? পরীক্ষা হচ্ছে যে ঠিক আছে, এখন 10টা বাজে, তুমি 7টার মধ্যে কলকাতা শহর খুঁজে বার করবে। তুমি 7টার মধ্যে খুঁজে বার করতে পারো, তোমায় শেখাবো। ও আচ্ছা, ওটা তো আপনার এর মধ্যে ছিল। ওটা তো আমি জানি না বাদল সরকার কি। আমি জানতে পেরেছিলাম সেই সারাদিন ঘুরতে যে বাদল সরকার সে অ্যাক্টিং টিচার নয়, সে লেখক, সে আর্কিটেক্ট, সে অমুক, সে তমুক, সে অ্যাক্টার, সে থিয়েটার ডিরেক্টর করে ফাইনালি খুঁজে বার করছিল। তো সেটা আমার কাছে খুব প্রিয় একটা মোমেন্ট। এবং সত্যি মৃণাল সেন আসার আগে, কিন্তু মৃণাল সেন আমার জীবনে আসার আগে বাদল সরকার এসেছিলেন। সো তাকে একটা ট্রিবিউট দেওয়া আমার উচিত এই বয়সে। সেই জন্যই আমি এই ছবিটা করবো, বাদল সরকার নিয়ে একটা ছবি করবো আমি। অ্যান্ড যেই শুনছে বলছে হ্যাঁ ইন্টারেস্টিং, তো সেটা আমার করা দরকার, অ্যান্ড আই ওয়ান্ট টু ডু ইট। এবং সেটা মৃণাল সেন রঞ্জন দত্তর গল্প নয়, সেটা আরও ছোট একটা ছেলে যে কিছুই জানে না, অ্যাক্টিং শিখতে চায়, আর বাদল সরকার যে সেইটার ওপর। সো সেটা আমি করতে চাই। সেই জন্যই দাড়িটা রেখে একটা চেষ্টা করছি, স্ক্রিপ্ট হয়ে চেষ্টা করবো আমি। অ্যান্ড তো যেদিন থেকে শুটিং শেষ হয়েছে, মানে দেরি হয়ে গেছে, তারপর থেকে আর চুল কাটছি না। কারণ এরা অন্য লোক চেয়েছিল, আর তুমি তাহলে শেষ কর। সো আমার জন্যই খানিকটা না, মানে ওই কাশির জল চলে গেলে তারপরে আর তাড়াতাড়ি করে শান্তিনিকেতনে জল করে যাবে, দায়টাই রাখবো বলে। সো সপ্তস্বর লিসেন্ড মানুষের। আমার একটাই বলার কথা যে এই যারা সিনেমা হলে গিয়ে একটা জিনিস তো পরিষ্কার, যে লোকে সিনেমা হলে যায় একটা কিছু পেতে, মানে একটা মনের জায়গা থেকে একটা কিছু পেতে। সো আপনারা যারা সিনেমা হলে যায়, যে কোনো সিনেমা, সে জাপানি সিনেমা হতে পারে, কোরিয়ান সিনেমা হতে পারে, যে কোনো সিনেমা দেখে মনটাও যদি ভরে যায়, তাহলে এক্সপিরিয়েন্স ইজ ভালো, এক্সপিরিয়েন্স ইজ এক্সাইটিং। সেই আমার কাছে, আমি ছবিটা দেখে আমার চোখে জল এসে গেছিলো। সো আই থিঙ্ক ভালো সিনেমা শেষে একটা চোখে জল আসার ব্যাপার আছে। মানে সেটা মজার ছবিও হতে পারে, কারণ লাস্টে, মানে আমি বলছি ইভেন লেটস সে গল্প হলেও সত্যি, ওই অরবি ঘোষকে যখন খুঁজে পাওয়া যায় না, তখন মনটা খারাপ হয়ে যায়। সো ইটস দ্যাট লাইট মন খারাপ, বাট উইথ আ নাইস, মানে ওরকম ছবি কম হচ্ছে আর কি। সো সেইটার জায়গা থেকে আমার মনে হয় দ্যাট দ্যার ইজ অ্যান অডিয়েন্স, যে অডিয়েন্সটা আবার যেতে চায় না হলে। সো
তাদের তারা যদি তাদের আশ্বস্ত করার জন্য যে তারা এইটুকু বিশ্বাস করতে পারে যে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর একদম কুৎসিত বিচ্ছিত একটা কিছুতে রাজি হবে না করতে, মানে সেইটা আমার মনে হয় দে বিলিভ। যদি বিশ্বাস করেন সেটা, তাহলে আপনারা দেখুন ফার্স্ট উইক, বিকজ ফার্স্ট উইকটা না একটা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, এটা মুশকিল হয়ে গেছে। এন্ড ইট স্টার্টেড ইন বম্বে। কোন বিষয়টা আপনার মানে মনে হয় যে এইটা দর্শকদের দেখা উচিত, বা আগামী দিনে যারা প্রজন্মের যারা অভিনয় করবে তাদের? I think Dharmender, as an actor বলবো, I think Dharmender as an actor was a very lucky actor. এটা অনেস্টলি বলতে হবে। প্রচুর ভালো ভালো ডিরেক্টর তাকে নিয়েছে, ঋষিকেশ মুখার্জি, অসিত সেন, রমেশ সিপ্পি, প্রচুর ভালো ভালো প্রডিউসার ডিরেক্টর পেয়েছে সে জীবনে। মানে সে নানান রকম ছবি করতে পেরেছে, চরিত্র পেয়েছে। হ্যাঁ, নানান রকম চরিত্র, নানান রকম ছবি। মানে সব ধর্মেন্দ্রকে কিন্তু সারাক্ষণ মেয়েদের পেছনে সাইকেল চালিয়ে করতে হয়নি। দে গিভ ধর্মেন্দ্র ভেরি ইন্টারেস্টিং রোল। অনুপমা, এটা ধর্মেন্দ্র কী করে পেল? গুড্ডি কী করে পেল? সো হি ওয়াজ ভেরি, মানে এরকম নয় যে সারা জীবন দেবানন্দ বলতে পারে যে আমাকে সারা জীবন ধরে তোমরা এটা করিয়েছো, আমার সিরিয়াস রোল কোথায় দিলে, গাইড ছাড়া। কিন্তু ধর্মেন্দ্র ওয়াজ ভেরি লাকি, আর বহুদিন সে চেহারাটা মেনটেন করে ওটা করে গেছে, কিন্তু সিরিয়াসলি করে গেছে। কারণ সেটা খুব মানে ডেফিনেটলি একটা তো ক্ষমতা লাগে এই লোকগুলোকে এতদিন ধরে ছিল। শোলে আবার রিমাস্টার্ড হচ্ছে, যেরকম অন্যের দিন রাত্রে শোলে রিমাস্টার্ড হয়েছে, রিলিজ করবে। গোয়াতে দেখলাম বাইকটা রয়েছে, কি সুন্দর লাগলো দেখতে, অরিজিনাল বাইকটা রেখে দিয়েছে ওখানে, যেটা আলাদা হয়ে যায় আবার। তো শোলে মানে শোলে ইজ ওয়ান ফিল্ম দ্যাট চেঞ্জড এভরিথিং। সবাই এক্সাইটেড হয়ে গেছিল, সবাই ভালো বলেছিল, সবাই, কেউ সত্যজিৎ রায় মনে করেছিলেন ভালো ছবি। তো সেটা যখন রিমাস্টার্ড হচ্ছিল আমার যে যারা করছে তারাও বলেছে যে অরিজিনাল যে এন্ডিংটা, যেখানে জুতাটা তুলে, ওই স্পাইক দিয়ে জুতাটা তুলে সঞ্জীব কুমার মারতে যাবে, পুলিশ এসে যায়, অরিজিনাল ছবিতে অরিজিনাল এন্ডিংটাতে ও মারে গাব্বারকে, একদম অনেকক্ষণ সময় নিয়ে মারে। সেইটা সেন্সর আপত্তি করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, না ইউ ক্যানট শো পুলিশ ল টেকিং, মানে হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়াটা তুমি দেখাতে পারবে না। তখন রমেশ বলেছিল যে আমার নাম তুলে দাও, কারণ আমি একটা রিভেঞ্জ ড্রামা করছি, রিভেঞ্জ যদি সে না নিতে পারে তাহলে কিসের হলো কি? তা না করে আবার ওই এন্ডিং রিশুট করা হয়। এইবার যেহেতু এটা এতদিন পর একটা হেরিটেজ, এত মাস্টার ছবি হয়ে গেছে বলে, ওই অরিজিনাল এন্ডিং নেগেটিভটা যেহেতু 70mm করা, লন্ডনের কোনো একটা গুদমঘর থেকে পাওয়া গেছে, সে করে সেই অরিজিনালটাকে ক্লিন করে আমরা যেটা দেখবো এবার, সেটা হচ্ছে অরিজিনাল এন্ডিংটা আমরা দেখবো, উইচ ইজ ফ্যান্টাস্টিক। ওটা আমার দেখার জন্য ওয়েট করে আছি আমি। সো দ্যাট ইজ গ্রেট। মানে আমার কাছে এই যে ঘটনাগুলো ঘটে, দ্যাট ইট ইজ সো ইন্টারেস্টিং, অ্যান্ড উই উইল অলওয়েজ রিমেম্বার গ্রেট ফিল্মস। এবং ধর্মেন্দ্র উইল অফকোর্স রিমেন। একটা মানুষের বয়স হয়ে গেছে, আমি আর কদিন, আমার 73, আমি কদিন বাঁচবো? আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু মানুষের কাজ বেঁচে থাকবে, মানুষের কাজ উইল বি রিমেম্বার্ড।